বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উইং ক্যাপিটাল মার্কেট বর্তমানে ধ্বংসের দ্বারপ্রান্তে। একটি সংঘবদ্ধ কারসাজি চক্র এই সেক্টরটিকে ধ্বংস করার পেছনে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বলে আমরা পার্সোনালি মনে করি। বর্তমানে মার্কেট যেভাবে ফ্রি ফল করছে, এতে শুধুমাত্র যে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ ইন্ডাস্ট্রি ইয়ার বাই ইয়ার ডিটোরিয়েট করছে এবং এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীদের সাথে সাথে এই ইন্ডাস্ট্রিও ধ্বংস হয়ে যেতে পারে। আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ে পুঁজিবাজার ধ্বংসের যে দ্বারপ্রান্তে এসে পৌঁছলো, এখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, দেশের অর্থনীতি এবং বিনিয়োগকারীদের সাথে এবং ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ ইন্ডাস্ট্রি এটিকে রক্ষা করার জন্য দেশের সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা আছে কিনা। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে দেখে নিচ্ছি sharenews24.com-এর একটি নিউজ। 51,000 বিনিয়োগকারীর পোর্টফোলিও শেয়ার শূন্য। এই নিউজটি পড়ে প্রথমে যে বিষয়টি আমার মাথায় স্ট্রাইক করলো, যে বাংলাদেশে এমন কি বিপর্যয় অ্যারাইজ করলো যার কারণে 51,000 বিনিয়োগকারী তাদের পোর্টফোলিও শেয়ার শূন্য করে দিতে বাধ্য হলো। ইউজুয়ালি এ ধরনের সিচুয়েশন আমরা দেখতে পাই যখন একটি দেশে বড় ধরনের কোনো বিপর্যয় অ্যারাইজ করে, লাইক মহামারী কিংবা যুদ্ধকালীন পরিস্থিতি কিংবা অন্য যে কোনো ধরনের অর্থনৈতিক বিপর্যয় অ্যারাইজ করলে এ ধরনের সিচুয়েশন হতে পারে। কিন্তু গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন নর্মাল এবং স্টেবল। অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে পলিটিক্যাল সিচুয়েশন অনেক বেশি স্টেবল। এছাড়া আরেকটি নিউজ, শেয়ার কারসাজির অভিযোগে আবুল খায়ের হিরু গংদের জরিমানা। জেনিক্স ইনফোসিসের একটি শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগে সেটি প্রমাণিত হওয়ায় আবুল খায়ের হিরু এবং তার সহযোগীদের 20 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এর আগেও 3টি ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স নিয়ে কারসাজি করার অভিযোগে এবং সেটি প্রমাণিত হওয়ায় আবুল খায়ের হিরুকে 2 কোটি টাকারও বেশি জরিমানা করা হয়েছিল। গতকালকের পোস্টটিতে আমরা আলোচনা করেছিলাম এবং পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ সেটার উপর আমরা অনেক বেশি জোর দিয়েছিলাম। কারসাজি প্রতিরোধে বর্তমান কমিশন কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা আলোচনা করব কেন আমরা পার্সোনালি মনে করছি যে পুঁজিবাজারকে ধ্বংস করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে বেশ কয়েকটি পোস্টে আমি দেখিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ উদযাপন এবং ওই দিনগুলোর আগে কিংবা পরে পুঁজিবাজারে কিন্তু অদ্ভুত রকমের আচরণ আমরা দেখি। গতকালকে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছিল এবং এর পরদিন 71 পয়েন্ট মাইনাস হওয়া এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা না। তার আগের দিনও কিন্তু 71 পয়েন্ট পর্যন্ত নেমেছিল, কিন্তু দিন শেষে 66 পয়েন্ট মাইনাসে ক্লোজ হয়। এর আগেও আমি দেখিয়েছিলাম মার্চ মাসে বেশ কয়েক বছর অ্যাটাক করা হয়েছিল মার্কেটকে এবং এখানে আমি 2020 সালে দেখিয়েছিলাম যে পরপর প্রায় 3 দিন 100 পয়েন্টের কাছাকাছি করে পয়েন্ট মাইনাস করা হয়েছিল এবং গত 7ই মার্চ প্রায় 53 পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ ছিল। এটি কিন্তু কোনো কাকতালীয় ঘটনা না। এবং 2019 সালেও মার্চ মাসে মার্কেটটাকে বড় ধরনের একটা পতন হয়েছিল মার্চ মাসে। এছাড়া 2021 সালেও সেম আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের পতন হয়েছিল মার্কেটে এবং 2013 সালে একটি বড় ধরনের পতন হয়েছিল মার্চে। 2014 সালে সেম বড় ধরনের একটি পতন লক্ষ্য করা যাচ্ছে। 2015 সালেও সেম বড় ধরনের পতন ঘটল এবং 2016 সালের মার্চে এখানেও বড় ধরনের পতন ঘটল। 2021 সালেও সেম। আমরা যেটি হাইলাইট করার চেষ্টা করছি সেটি হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এই মার্কেটকে খুব নেস্টিভাবে ম্যানিপুলেট করছে এবং গত 3 বছরের ক্যাপিটাল মার্কেটের যদি প্রাইস অ্যাকশনগুলো আমরা দেখি, দুর্বল মানের কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো অপারেশন বন্ধ, যে কোম্পানিগুলোর আর্নিং নেই, বছর শেষে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে পারে না, সেই সকল কোম্পানিগুলোর হিউজ র্যালি হচ্ছে এবং হিউজ প্রাইস অ্যাকশন হচ্ছে এবং হিউজ পরিমাণে লিকুইডিটি দেওয়া হচ্ছে। পক্ষান্তরে যে কোম্পানিগুলো ভালো মানের কোম্পানি, যারা বছর শেষে ভালো ডিভিডেন্ড দেয়, আর্নিং ভালো, যে কোম্পানিগুলোর বিজনেস মডেল ভালো এবং যে কোম্পানিগুলো গুডউইল রয়েছে, সেই কোম্পানিগুলোর দাম কিন্তু ডে বাই ডে কমছে।
এটিকেও আমরা মার্কেটকে নষ্ট করার একটা চক্রান্ত বলে মনে করি, কারণ যখন দুর্বল মানের কোম্পানিগুলো ডে বাই ডে ইনক্রিজ করতে থাকে, প্রাইস অ্যাকশন হতে থাকে, তখন বিনিয়োগকারীরা তাদের ভালো মানের শেয়ারগুলো তারা বিক্রি করে এই খারাপ স্টকগুলো গিয়ে তারা কেনে এবং হাই প্রাইসে কিনে তারা পরবর্তীতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এবং এই ধরনের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে মার্কেটের যে একটি বেসিক স্ট্রাকচার থাকে সেটি ভেঙে পড়ে, অর্থাৎ মার্কেটে একটা বড় ধরনের বিশৃঙ্খলা রাইজ করানোই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এছাড়াও আরও একটি কারণ আছে, যখন মার্কেট একটু ভালো হওয়ার শুরু করে, মার্কেট যখন একটু ভালোর দিকে যেতে শুরু করে, তখন এই চক্রটি বড় ধরনের সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে অস্থির করে তোলে এবং মার্কেট তখন সেন্টিমেন্ট নষ্ট হয় এবং বিনিয়োগকারীরা আবারও ডিমোটিভেট হয়ে মার্কেট থেকে তখন লিভ করে। রিসেন্টলিও এই ধরনের একটা সিচুয়েশন রাইজ করেছে। মার্কেট যখন একটু ভালো হচ্ছিল তখন হঠাৎ করে বড় ধরনের সেল প্রেশার করে মার্কেট যে সেন্টিমেন্ট সেটিকে নষ্ট করা হলো এবং কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বিগ পেড আপের কিছু স্টককে অ্যাটাক করে সেগুলোকে ফেলে দেওয়ার কারণেই কিন্তু মার্কেটে এত বড় ধরনের দরপতন হলো। আর এই ব্যাপারটিও আমরা যদি গত 5-7 বছরের মার্কেটের সিচুয়েশন, মার্কেট প্রাইস অ্যাকশনগুলো দেখি, এই ধরনের সিচুয়েশন কিন্তু প্রায় সময়ই রাইজ করে এবং এটি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। এখানে বড় বড় ইনস্টিটিউশন জড়িত আছেন এবং এখানে মার্কেট মেকারেরও একটা সম্পৃক্ততা থাকতে পারে। আর এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে এই চক্রের হাতে মার্কেট জিম্মি হয়ে গেছে এবং এটা থেকে পরিত্রাণের আর তেমন কোনো উপায় আমরা দেখছি না। এটা যদি সুষ্ঠু স্বাভাবিক একটি তদন্ত না হয় তাহলে এই চক্রের হাত থেকে মার্কেট মুক্তি পাবে না। এখন আমরা ক্যাপিটাল মার্কেটের একটি মডেল তুলে ধরছি যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফলো করে। এখানে শেয়ার হোল্ডার এনভায়রনমেন্ট এটিকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়টিকেও কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। মার্কেট লিকুইডিটি এই বিষয়টিকেও কিন্তু খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। এছাড়াও আমেরিকান ক্যাপিটাল মার্কেটের যে মেজর যে হোল্ডিংসগুলো যদি আমরা দেখি পার্সেন্টেজ ওয়াইজ, হাউস হোল্ডস মিনস এটিকে রিটেলার পোর্শন বোঝানো হচ্ছে। 36% হোল্ড করছে হচ্ছে রিটেলাররা। এখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি ক্যাপিটাল মার্কেট কিন্তু ইউএস ক্যাপিটাল মার্কেটও রিটেল ডোমিনেন্ট। এছাড়া 20% হোল্ড করছে হচ্ছে মিউচুয়াল ফান্ডস। মিউচুয়াল ফান্ডস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া বেশ কয়েকটি আলোচনায় আমি জানিয়েছিলাম যে রিটায়ারমেন্টের যে ফান্ডগুলো সেগুলো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করা হয়, বন্ড কিংবা অন্যান্য ইনস্ট্রুমেন্টে। 8% আমরা লক্ষ্য করছি 8 থেকে 9% রিটায়ারমেন্ট ফান্ডস ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট হচ্ছে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অন্যান্য দেশ থেকে যে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মার্কেটে রয়েছে প্রায় 13%। এছাড়া প্রাইভেট পেনশন ফান্ডও 9% আমরা লক্ষ্য করছি এবং ইন্স্যুরেন্স কোম্পানিজ তাদের 7% তাদের দখলে এবং ব্যাংক খুবই কম 1%-এর মতো। সো এই মডেলটি আমরা লক্ষ্য করছি মিউচুয়াল ফান্ডস এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাট দ্য সেম টাইম পেনশন ফান্ড এবং রিটায়ারমেন্ট ফান্ডও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া অ্যাজ ইউজুয়াল যে রিটেল ডোমিনেন্স থাকে সেটি রয়েছে। এখন বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে 80%, যতই আমরা বলি 80% রিটেল ডোমিনেন্ট, কিন্তু পার্সেন্টেজ অফ শেয়ার যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে 20% যে ইনস্টিটিউশনগুলো ইনভেস্ট করেছে সেটার পরিমাণ 80% ইনভেস্টমেন্টের তুলনায় অনেক বেশি হতে পারে। এখন আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু অর্থনীতিবিদ এখন হয়তো এই বিষয়টিকে হাইলাইট করবে যে বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, যার কারণে ক্যাপিটাল মার্কেট হয়তো ফল করছে, কিংবা ইনফ্লেশনারি সিচুয়েশনকে দায়ী করবে, কিংবা অন্য কোনো কারণকে এখন দায়ী করবে। এর আগেও দেখিয়েছিলাম আমেরিকাতে S&P 500-এর 1 ইয়ার রিটার্ন ছিল 31%-এরও কিছুটা বেশি। এখন আমি কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমেরিকান অর্থনীতি তুলে ধরছি। এটি হচ্ছে 2023 সালের ডাটা অনুযায়ী আমেরিকাতে বাজেট ডিফিসিট ছিল 2023 সালে প্রায় $1.7 ট্রিলিয়ন, যেটি তাদের জিডিপির 6.3%। বর্তমানে আমেরিকাতে ডেট টু জিডিপি হচ্ছে 124.3%, আর 2022 কিংবা 23 অর্থবছরে তাদের জিডিপি গ্রোথ ছিল
2.5%। 2023-এর 2022-এ অ্যারাউন্ড 2% ছিল। বর্তমানে বাংলাদেশের যে বাজেট ডিফিসিট এটি হচ্ছে 23 বিলিয়ন ডলার, যেটি হচ্ছে আমাদের জিডিপির 5.5%। ডেপ টু জিডিপি হচ্ছে 39.37%, এটি 2022 সালের স্ট্যাটিস্টিক্স। আর 2022-23 অর্থ বছরের জিডিপি ছিল 6%। এছাড়া আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট এত বেশি তাদের লোন যে তাদের কিন্তু প্রতি মাসে প্রায় $60 বিলিয়ন তাদের ব্যালেন্স শিটে অ্যাড হচ্ছে। সো এই ফিগারটি আমি কেন শো করছি যে আমাদের দেশের যে অর্থনীতি এটাকে আমরা সবসময় ছোট করে দেখানোর একটা চেষ্টা করি, বিশেষ করে অনেকেই ফেসবুকে কিংবা জেনে কিংবা না জেনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। আর বর্তমানে যে ব্যাংকে লিকুইডিটি ক্রাঞ্চ চলছে এটি কিন্তু আমেরিকাতেও কিন্তু সিভিয়ার। তাদের প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ $100 বিলিয়ন মতো রেপো ট্রানজ্যাকশন হয়। দ্যাট মিন্স আমেরিকান ব্যাংকগুলোতেও যথেষ্ট পরিমাণ লিকুইডিটি ঘাটতি রয়েছে। এখন কাউন্টার আর্গুমেন্ট হতে পারে আমেরিকান ইকোনমির সাথে বাংলাদেশের ইকোনমি কোনোভাবেই আমরা কম্পেয়ার করতে পারি না। দ্যাট আই ডু এগ্রি। তাদের সক্ষমতা, তাদের প্রযুক্তি সব দিক থেকে তারা অনেক বেশি অ্যাডভান্সড। তো এখন আমরা পাকিস্তানের মতো একটা দুর্বল ইকোনমির দেশ, তাদের ক্যাপিটাল মার্কেটের রিটার্ন দেখছি গত এক বছরে 66%-এরও বেশি, যেটি আমেরিকান মার্কেটের S&P 500-কে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়, কারণ 500টি বেস্ট কোম্পানি মিলে সেই ইন্ডেক্সটি করা। তো ওখানে আমেরিকান S&P 500-এর তুলনায় ডাবল রিটার্ন দিয়েছে পাকিস্তানের মতো একটা দুর্বল ইকোনমির দেশ, যেখানে ইনফ্লেশন মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে, এবং ব্যাংক ইন্টারেস্ট রেটও বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তো এই ফ্যাক্টসগুলো আমি এ কারণেই তুলে ধরছি যে এখানে এটি এক্সকিউজ দেওয়ার কোনো কারণ নেই যে ইকোনমিক কিছু সিচুয়েশনে মার্কেট কিছুটা কারেকশন হতে পারে, যেহেতু হঠাৎ করে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে মার্কেট কিছুটা কারেকশন হওয়া স্বাভাবিক। বাট বর্তমানে মার্কেট যেভাবে ফল করেছে এটাকে কোনোভাবেই আমরা মার্কেট কারেকশন বলবো না। এটি আমরা মনে করি এটি পরিকল্পিতভাবে এই পতনটি ঘটানো হয়েছে, এই ক্রাশটি ঘটানো হয়েছে, এবং এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত। এখন আসি যে পুঁজিবাজারের উন্নয়নে গভর্নমেন্ট কী ধরনের ভূমিকা পালন করতে পারে। কোভিড পিরিয়ডে আমেরিকাতে যখন মার্কেট ক্রাশ করছিল তখন প্রায় তারা $1 ট্রিলিয়ন ফেড পাম্প করেছিল মার্কেটে। সিমিলার একটি বড় প্যাকেজ ইউকে মার্কেটও ইনজেক্ট করা হয়েছিল ওই সময় আপৎকালীন মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য, স্টেবিলিটি মার্কেটে ফিরিয়ে আনার জন্য এটি করা হয়েছিল। সো আমাদের দেশে যেহেতু আমাদের সরকার গরিব কিংবা অর্থনৈতিক সচ্ছলতা আমেরিকার মতো নেই, সেহেতু ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ রিটেল ইনভেস্টর্স। সো এই যে ইন্টারন্যাশনাল মানদণ্ড বলতে ওদের যেহেতু সক্ষমতা রয়েছে তারা কিন্তু সাপোর্ট দিয়েছিল ফান্ড ইনজেক্ট করে। আমাদের যেহেতু সক্ষমতা নেই আমরা ফ্লোর দিয়ে সাপোর্ট দিয়েছিলাম। এখানে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো রুলস সেই অর্থে ব্রেক হয়নি, বরঞ্চ আমরা যেটি চেয়েছিল ওরাও যে কারণে এই যে ফান্ডটি ইনজেক্ট করেছিল মার্কেটে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর, আমাদের এখানে ফ্লোর দিয়ে আমরা সেই ইন্টারেস্টটা রক্ষা করতে চেয়েছিল আমাদের দেশে। তো এখন যেটি হচ্ছে গভর্নমেন্ট হয়তো ওই ধরনের বড় প্যাকেজ আমাদের মার্কেটে হয়তো দেওয়ার মতো সক্ষমতা নেই, তবে গভর্নমেন্ট সহজ শর্তে কিছু লোন দিতে পারে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যারা ফোর্স লোনে শিকার হয়েছেন তাদেরকে সহজ শর্তে কিছু লোন দিতে পারে। একটা শর্ট টার্ম 1 বছর মেয়াদি একটি প্যাকেজ ঘোষণা করতে পারে। এটার থেকেও বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে এই পুঁজিবাজারকে সরকার একটা কমিটি গঠন করে একটা তদন্ত করে এই বাজারকে এই কারসাজি চক্র থেকে মুক্তি দিতে হবে। এটাকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ হচ্ছে এই চক্র থেকে মার্কেটকে যদি রিকভার করা না যায় তাহলে কিছুদিন পর এই ধরনের অপ্রীতিকর সিচুয়েশন রাইজ করবে। এবং 2013 সাল থেকে মার্কেটকে আমি খুব ক্লোজলি মনিটর করছি এবং আমি লক্ষ্য করছি এই চক্রটি কিন্তু অনেক আগে থেকেই সক্রিয় এবং প্রায় সময় এ ধরনের সিচুয়েশন তারা রাইজ করে মার্কেটে।
এখন আরেকটি বিষয় হচ্ছে বর্তমান কমিশন যেভাবে কাজ করছে এটার কিন্তু যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে। তবে আমি পার্সোনালি মনে করি এই কমিশন অনেক ব্যাপারে কাজ করেছেন, বিশেষ করে খুব সুন্দর কিছু পলিসিগত সাপোর্ট এই মার্কেটকে দিয়েছেন এবং এসিবির মতো একটি নতুন প্ল্যাটফর্ম তারা ইন্ট্রোডিউস করেছেন, যেখানে হয়তো ছোট কিংবা মিডিয়াম সাইজের কোম্পানিগুলো সেখান থেকে এখন পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছে। আরেকটি বড় বিষয় হচ্ছে বন্ডের মতো ইনস্ট্রুমেন্টকে মার্কেটে উনি স্টাবলিশ করার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। এর জন্য ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং উনি গত ১.৫ বছর আগে যখন ফ্লোর প্রাইস দেওয়ার চিন্তাভাবনা করেছিল তখন কিন্তু ইনস্টিটিউশনগুলো বিরোধিতা করেছিল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে কিন্তু উনি দীর্ঘদিন ধরে ফ্লোর দিয়ে রেখেছিল। কিন্তু এখানে এই যে চক্রটি কিন্তু এই কমিশনকে কিন্তু সাপোর্ট করছে না। এছাড়া ওনাদের একটি দুর্বলতা হচ্ছে বর্তমান মার্কেট কিন্তু খুবই উইক, ডিমান্ড সাইড একেবারেই উইক, লোয়েস্ট অফ দ্য লো বলবো। সো এই ধরনের একটি সিচুয়েশনে ওনারা সাপ্লাই সাইডটাকে আপাতত কমিয়ে আনতে পারেন, কারণ যেভাবে নতুন নতুন প্রতি উইক কিংবা প্রতি মাসে ইন্ট্রোডিউস করা হচ্ছে এক্ষেত্রে এই মার্কেট কিন্তু সেটিকে অ্যাবজর্ব করার মতো মার্কেটের এখন শক্তি নেই। সো এখন নতুন ইনস্ট্রুমেন্ট আইপিওর মাধ্যমে আনার আগে একটু মার্কেটটা যদি রিকভার করে এবং মার্কেটটা যদি একটু শক্তিশালী হয় তখন আর আইপিও নিয়ে অত প্রবলেম হবে না। কিন্তু এখন নতুন নতুন আইপিওগুলো আসার কারণে সাপ্লাই সাইড অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, হোয়ারেজ ডিমান্ড সাইড কিন্তু খুবই দুর্বল। সো এই ব্যাপারটি যদি ওনারা একটু কনসিডার করেন তাহলে মার্কেটের জন্য ভালো হয়। আরেকটি ব্যাপার হচ্ছে মার্কেট অনেকটা কিন্তু 50% হচ্ছে সাইকোলজিক্যাল। বর্তমান মার্কেটে যে একটা ডিসঅর্ডার রাইজ করেছে এখানে কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু মার্কেট এখন খুবই ব্যাকফুটে রয়েছে, কারণ বিনিয়োগকারীদের কনফিডেন্স কিন্তু একেবারে লো এখন। অনেকে হয়তো বলবেন যে পুঁজিবাজারে লিকুইডিটি ক্রাইসিস ক্রিয়েট হলো কেন, এটি নিয়ে গবেষণা করা উচিত। কারণ দীর্ঘদিন ধরে মার্কেট যেহেতু পারফর্ম করছে না এবং এখানে সুশাসনের অনেকটা ঘাটতি রয়েছে এবং অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। লাস্ট 3-4 ইয়ার্স সারা ওয়ার্ল্ড ওয়াইড যে অর্থনৈতিক অবস্থাও মন্দা, সব কিছুই এফেক্ট রয়েছে এখানে। সো পরিশেষে বলবো যে বিনিয়োগকারীদেরকেও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, কারণ এটিও আপনার একটি বিজনেস এবং এটিকে আপনি যদি বিজনেস হিসেবে প্রফেশনালি চিন্তা করেন এটাকে ত্যাগ করে যাওয়াটা কিন্তু কোনো সলিউশন না। এটাকে ফেস করে ডিফিকাল্টিসগুলো ফেস করে ওভারকাম করে চলাটাই হচ্ছে জীবন। এর আগে 2010 সালে যখন ক্র্যাশ করেছিল আমরা মনে করেছিলাম যে মার্কেট আর হয়তো কিছুই হবে না, এই মার্কেট ছেড়ে তখন অনেকেই চলে গেছিলো, কিন্তু ওখান থেকেও মার্কেট রিকভারি দিয়েছে। হয়তো অনেক সময় লেগেছে এবং সব স্টক দেয়নি, এটিও সত্য, কিন্তু ভালো মানের স্টকগুলো কিন্তু ঠিকই রিকভারি দিয়েছিল। এবং করোনা ভাইরাসের সময় আমরা লক্ষ্য করেছি যে বায়ারই খুঁজে পাওয়া যাচ্ছিল না, ডে বাই ডে ক্র্যাশ করছিল এবং বায়ারও ছিল না। এখন মার্কেট ক্র্যাশ করেছে কিন্তু প্রত্যেকটা স্টকে কিন্তু বায়ার রয়েছে, এটাও আমাদেরকে দেখতে হবে। সো অ্যাজ লং অ্যাজ বায়ার সাইড ঠিক আছে, এখনও যদিও ফল করছে কিন্তু বাই হচ্ছে। সো কেউ না কেউ শেয়ারগুলো বাই করছে এবং হয়তো 1 মাস পর 2 মাস কিংবা 3 মাস একটা সার্টেন টাইম পর মার্কেট আবার এখান থেকে রিকভারি দেবে এবং এখান থেকে কিছুটা গেইনও পাওয়া যাবে। আরেকটি বিষয় আমি এর আগেও মেনশন করেছিলাম, মার্কেট কিন্তু আগে থেকেই 1400 পয়েন্টের মতো ডাউন ছিল, রিসেন্টলি 600 কিংবা 650 পয়েন্টের মতো ডাউন হয়েছে। সো মার্কেট কিন্তু একটা বড় ধরনের ফল অলরেডি হয়ে গেছে, এখান থেকে হয়তো 100-150 পয়েন্টের মতো আরও কমতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্স, ইনস্টিটিউশনগুলো কেমন সাপোর্ট দিচ্ছে, তারা এগিয়ে আসছে কিনা তার উপর। এখান থেকে হয়তো আরও কিছুটা ফল করতে পারে, বাট আমার হাতে থাকা স্টকগুলো যদি ভালো মানের স্টক হয়, আমরা এর আগেও দেখেছি বড় ধরনের ফল করেছিল, সেখান থেকেও একটা বড় ধরনের রিকভারি দিয়েছে, এখন একটা বড় ধরনের ফল অলরেডি হয়ে গেছে। সো এখান থেকেও রিকভারি দিবে, তবে রিকভারি দিতে একটু বেশি সময় নিতে পারে, যেহেতু মার্কেটে একটা বড় ধরনের নতুন করে সংকট সৃষ্টি হয়েছে, এটি রিকভারি দিতে আমি পার্সোনালি মনে করছি কিছুটা সময় নেবে, যেহেতু ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, অনেকে হয়তো মার্জিন অ্যাডজাস্ট করে দিয়েছে, এখন হয়তো একটু সময় নেবে। এনিওয়ে, এটাই ছিল আজকের আলোচনা। বন্ধুরা, আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।